আপনারা যারা আমার আলাপ আলোচনা শুনেন এবং আমাকে দেখেন তারা খুব ভালোভাবেই জানেন যে আমি জামাতে ইসলামের একজন সমালোচক এবং আমি অনেক দিন ধরে জামাতে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলি এবং জামাতে ইসলামের যে রাজনীতি সেই রাজনীতিকে মোটামুটি নির্মূল করারই লাইনের লোক। কিন্তু আমার জামাতে ইসলামকে নিয়ে আমার যে আলাপ আলোচনা তার মূলে বেশিরভাগ সময়ই থাকে যে জামাতে ইসলামের যেই ইসলাম নির্ভর যে রাজনীতি, তাদের যেই ধর্মভিত্তিক রাজনীতি, উগ্রবাদী, ভারতে যে কাজ বিজেপি করে বাংলাদেশে সেই যে একই কাজ জামাতে ইসলাম করতেছে এইটাকে কেন্দ্র কইরা, মানে জামাতে ইসলাম এই ধর্মীয় রাজনীতির উপরে দাঁড়ায়া বাংলাদেশে তাদের যে জমিনটা তৈরি করতে চাচ্ছে এইটা আসলে আমাদেরকে কি দিবে বা এটা আমাদের জন্য কত ক্ষতিকর। এবং এই ধারার আলাপ আলোচনা আপনি অনেক শুনবেন এবং জামাতে ইসলামকে কেন্দ্র করে আমাদের অনেকেরই আলাপ আলোচনা শেষ পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়ায় যে বাংলাদেশে একটা ধর্মভিত্তিক রাজনীতি যেই জমিন অলরেডি তারা তৈরি করছে এটা আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে আমি জামাত ইসলামকে নিয়ে যে আলাপটা করব সেটা এই ধর্মীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু না। এবং এই ধর্মীয় রাজনীতি বিষয়ক আমাদের যে সমালোচনা এটার আসলে সেই রকম বেইলও নাই। তার কারণ হচ্ছে যে কে কোন আদর্শ থেকে রাজনীতি করবে সেইটা তো আসলে অন্য কারো কাছ থেকে সে নেয় না। মানে শেষ পর্যন্ত সে তো বলতেই পারে যে গণতন্ত্র যদি আমার ধর্মভিত্তিক রাজনীতি অ্যালাউ করে তাহলে তুমি আমারে বলার কি, আমি এই গণতন্ত্রের ভিতর দিয়েই যাব। ফলে ধর্মভিত্তিক তাদের যে রাজনীতির সমালোচনা সেইটা একই সঙ্গে এমন একটা জায়গা যে সেটা নিয়ে আসলে আলাপ কইরা খুব একটা লাভও হয় না। কিন্তু আজকে তাদের এই ধর্মভিত্তিক বা তাদের যেই মূল সমস্যা তার বাইরে জামাত ইসলামকে নিয়ে একটু কথা বলতে চাই। এবং এই ভিডিওটা আমি মানে করতে বসলাম, আলাপটা করতে বসলাম একটু আগে ইউটিউবে একটা ক্লিপ দেখে সংসদের মধ্যে আজকে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা দেখে মনে হইলো যে এটা নিয়ে আলাপ করা দরকার। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনার একটা কথার প্রেক্ষিতে জামাতে ইসলাম এবং জামাত ইসলামের সঙ্গে সঙ্গে আমি অবাক হইলাম যে এনসিপির নেতারাও দাঁড়ায় টাড়ায় একদম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ফেলছে সংসদে। এটার কি কারণ আমি বুঝলাম না, মানে এনসিপির নেতারা কেন এখানে দাঁড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বেসিক্যালি দুইটা পয়েন্ট বলছিলেন। প্রথম পয়েন্টটা আপনারা অলরেডি জানেন যে আমাদের যে বেনজির আহমেদ ছিল সেই বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে এবং এটা নিয়ে সংসদে একটা দুই দলই বিরোধী দলও এটা টেবিল চাপড়াইছে এবং একটা ভালো মোমেন্টাম অবস্থা তৈরি হয়েছিল। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দ্বিতীয় আর একটা প্রসঙ্গ উত্থাপন করছেন এবং তখনই এই বিরোধী দল জামাতে ইসলাম এমনভাবে রিয়েক্ট করলো আমি একটু অবাকই হইলাম। সালাউদ্দিন আহমেদ যে প্রসঙ্গটা উত্থাপন করছেন সেটা এটাও আপনারা ভালোভাবে জানেন যে কুমিল্লার সম্ভবত একজন শিবির নেতা তিনি অপহৃত হয়েছেন এই মর্মে গত কয়েকদিন ধরে ব্যাপক আলাপ আলোচনা, গত কয়েকদিন বা গত এক দুই দিন ধরে আলাপ আলোচনা এবং জামায়াতের আমির বা প্রধান সভাপতি জামায়াতের প্রধান ব্যক্তি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এইভাবে যে এই শিবির নেতা অপহৃত হয়েছে, মানে তাকে গুম করা হয়েছে এবং এই পোস্ট এখনও তার ফেসবুকে আছে। এবং এই যে ব্যক্তি গুম হয়েছে বা অপহৃত হয়েছে বলে বলা হচ্ছে সেই ব্যক্তিকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির, তিনি যে সংগঠনের লোক সেই ইসলামী ছাত্র শিবিরও এইখানে মানে স্টেটমেন্ট দিছে এইভাবে যে এই জিসান নামের সেই মানে ইসলামী ছাত্র শিবিরের সেই লোককে অপহরণ করার পরে তার কাছে টাকা পয়সা পর্যন্ত চাওয়া হচ্ছে। এই যখন বাস্তবতা, এই বাস্তবতায় ইসলামী ছাত্র শিবির এবং জামাতের প্রধান আমির শফিকুর রহমান এই ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার পরে পুলিশকে কেন্দ্র করেই তো তাদের সকল স্টেটমেন্ট। এখন পুলিশকে যখন তারা বলতেছে যে পুলিশ কেউ গুম করছে এবং পুলিশের এখানে ফেইলিওর বা পুলিশ নিজেও গুম করতে পারে, এই যে একটা এলিগেশন তারা পুলিশের এগেনস্টে দিছে, ফলে স্বাভাবিকভাবে পুলিশ এখানে মানে খোঁজাখুঁজি চালাইছে এবং তারপরে দেখছে যে মানে তিনি আসলে অপহরণ হন নাই, গুম হন নাই, তাকে কেউ মানে ফোর্সফুলি মানে আটক করে নাই। বেসিক্যালি তার একটা ইস্যু চলতেছিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে বা কারোর সঙ্গে, সেটা নিয়ে তিনি আসলে মানে কোথাও আড়ালে আবডালে চলে গেছেন এবং এইটাকে জামায়াতে ইসলামের একদম প্রধান ব্যক্তি থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পর্যন্ত এইটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আপনি চিন্তা করেন যে গুমের মতো একটা সেন্সিটিভ সংবেদনশীল একটা বিষয়কে তারা এমনভাবে ব্যবহার করতেছে যে একটা লোক নিজে আত্মগোপনে গেছে, একটা লোক তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার ঝামেলা হচ্ছে এটা নিয়ে সে গ্যাঞ্জামের মধ্যে আছে, এইটাকে দিয়ে তারা মানে স্টেটমেন্ট দিচ্ছে মানে দলের প্রধান ব্যক্তি ফেসবুক থেকে যে তাকে গুম করা হয়েছে। এখন বিএনপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পুলিশ, ওনারা কি এখন মানে আঙ্গুল চুষবে? মানে আপনি
কার উপরে আপনি তো অভিযোগটা দিচ্ছেন সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর এবং সালাউদ্দিন আহমেদের ব্যাপারে। এখন সালাউদ্দিন আহমেদ কেন এইটা সংসদে উত্থাপন করলো, এইটা নিয়ে এই তাহের মিয়ার উত্তেজনার শেষ নাই, উনি একটু ফাটাই ফেলতেছে দেখলাম। এবং তার পাশে আরও কয়েকটা ওই যে একজন লোক আছে দেখলাম যে যুদ্ধাপরাধের দায় যে জেল খাটছিল, বিরাট সসম্মানিত এখন আমাদের সাংসদ, ওই ব্যক্তি ওরা শিখাই দিচ্ছে যে সংসদে নাকি এই ধরনের ঘটনা প্রথমবার ঘটছে যে কোনো দলকে নিয়ে এই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। তুমি যে এই ফাইজলামিটা করলা, তুমি যে এই বাটপাড়িটা করলা, এটা নিয়ে তোমার কোনো সরি নাই কেন? মানে একটা গুমের মতো একটা সেন্সিটিভ সংবেদনশীল বিষয় নিয়ে তুমি কেন এইভাবে স্টেটমেন্ট দিবা? তোমার দলের প্রধান নেতা কেন এভাবে স্টেটমেন্ট দিবা? এটা নিয়ে তোমার কোনো লজ্জা কেন লাগবে না? মানে এটা নিয়ে তোমার লজ্জা নাই কেন? তুমি কেন আবার সংসদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এমনভাবে মানে ভঙ্গি করো যে স্বরাষ্ট্রমন্ত্রী বিরাট ভুল করে ফেলছে? এই যে জামাত ইসলামের যে রাজনীতি, এটা আসলে তাদের যে ধর্মভিত্তিক রাজনীতি ইত্যাদি আমরা যাই বলি না কেন, এর চেয়ে অনেক 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 জঘন্য, অনেক নিকৃষ্ট। আপনি গুমের মতো একটা বিষয়কে তো আমরা ফাইজলামিতে পরিণত করতে পারেন না। কে গুম হয়েছে এটা নিয়ে এই দেশের মানুষের অনেক ট্রমা আছে, মানে গুমের যে ইতিহাস সেটা নিয়ে এই দেশের মানুষের ট্রমা আছে। এবং এই মানে জামাত ইসলামের লোকেরাও তো গুম টুম হয়েছে। এখন এই গুমের বিষয়টাকে ওনারা ফাইজলামিতে রূপান্তরিত করতে চাচ্ছে কেন? এখন এই যে বিষয়টাকে যে ফাইজলামিতে তারা রূপান্তরিত করতেছে, এইটা পরবর্তীতে আমাদের এটার ব্যাকলেস তো আমাদেরকে ফেস করতে হবে। এটা পরবর্তীতে আল্লাহ না করুক এই গুমের কালচার আবারও কোনোভাবে যদি শুরু হয়, তখন তো এই যে এইসব ঘটনার কারণে ওই জিনিসটার সিরিয়াসনেস বা ওইটার গুরুত্ব আমরা পাবো না। ফলে জামায়াতে ইসলামকে বলবো যে মানে এই যে বাটপাড়ির যে রাজনীতি, সব জায়গায় যে মানে লাজ লজ্জা সব ফালায় থুইয়া গরু গাধার মতো যে এরকম ফেসবুকে ওরা রাজনীতি করতে নেমে যায়, দয়া করে আপনারা এই মানে এই নিকৃষ্ট রাজনীতিক চর্চা, এই সংস্কৃতি কালচার, এটা থেকে বাইর হন। এবং যেই লোক মানে আত্মগোপনে আছে তার যেই ঘটনা, এই ঘটনাগুলিও খুবই মানে বাজে, এইগুলা যত সম্ভব মিডিয়া না আসা উচিত। কারণ কে কার মানে গার্লফ্রেন্ডের সঙ্গে তার কি সমস্যা হয়েছে, কার অ্যাবর্শন হয়েছে, কে কারে মানে বাচ্চা উৎপাদন করতেছে, বা বিয়ার প্রলোভনে ধর্ষণ ইত্যাদি বিষয়গুলো দিয়ে কার দাম্পত্যে কার সম্পর্কে কি ঘটনা ঘটতেছে, এগুলো আমরা মানে পত্রপত্রিকায় সব মানুষ মিলা এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি না। কিন্তু জামায়াতে ইসলাম এইসব বিষয়কে রাষ্ট্রের বিষয় বানাচ্ছে এবং গুমের মতো একটা সংবেদনশীল বিষয়কে তারা এটার সঙ্গে জুড়ে দিতেছে। এবং সংসদে তাদের মানে আচরণ দেখে অবাক হয়ে যাওয়ার মতো যে তারা আসলে পারলে উইরা গিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে কিক আউট করে মানে সংসদে। আমি মানে বলতে চাই যে মানে দয়া করে এই বাজে রাজনীতি থেকে আপনারা মুক্ত হন, এবং এই বাটপাড়ির রাজনীতি যতদিন আপনারা কন্টিনিউ করবেন, মনে রাখেন ততদিন পর্যন্ত ওই যে ওই বাটপাড়ির যেই মানে মানে রাজনৈতিক যেই চেহারা, ওইটাই আপনাদেরকে বহন, আপনাদেরকে মানুষ সাপোর্ট করে ইত্যাদি, কিন্তু আপনারা যাদের সাপোর্ট পান মানে আপনাদের কর্মীরা, তারাও বেসিক্যালি আদর্শেরই লোক, যে মানে এই ফাইজলামিগুলো যে আপনারা করেন তারাও এই ফাইজলামিগুলোরই কন্টিনিউটি রাখে, এবং তারাও বেসিক্যালি বিশ্বাস করে যে জামাতে ইসলাম শিবির ইত্যাদি রাজনীতি করা মানে এই যে এই দুই নম্বরিগুলো, এই বাটপাড়িগুলো করতে হবে। আমি অনুরোধ করব যে আপনারা এই বাজে রাজনীতি থেকে মানে বাইরে হন, এবং সম্ভবত এই জিসানের যে ঘটনা, এই ঘটনায় জামাতের আমির তিনি আজকে সংসদে যান না সম্ভবত এই কারণেই, বা আমি ওনাকে ওই ক্লিপে সংসদে বসে থাকতে দেখি নাই, সম্ভবত এই কারণেই তিনি যান নাই। তো ওনার এই বিষয়ে একটা বক্তব্য দেওয়ার আছে যে তারা গুমের মতো বিষয়কে মানে গুরুতর বিষয়কে তারা ফাইজলামিতে পরিণত করবে না।